সুপ্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অর্থনীতি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের অর্থনীতি বিষয়ের জন্য যে অ্যাসাইনমেন্ট নম্বর 4 প্রকাশিত হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নম্বর 4-এর উপরে ক্লাস নেব। এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4। তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে, যার বিষয় কোড হচ্ছে 110, এবং অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় থেকে। 3য় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের শিল্প। শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা দেখে নিই তোমাদের যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি দেখে নিই। অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলাদেশের উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস করো। দ্রুত শিল্পায়নের কোন ধরনের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত, তোমার মতামত দাও। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিল্পের শ্রেণীবিন্যাস, রপ্তানিমুখী শিল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্পায়নে সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ধারাবাহিকভাবে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস সম্পর্কে। জানার পূর্বে প্রথমে চলো আমরা জেনে নিই শিল্প বলতে কি বোঝায়। কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন বা ফার্মের সমষ্টিকে সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বা ইন্ডাস্ট্রি বলে। অধ্যাপক জোয়ান রবিনসন বলেন, একই বাজারে একই ধরনের দ্রব্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের মেরামত, পুনঃসংস্কার সাধন ও প্রক্রিয়াকরণ বিষয়ক কাজসমূহ শিল্পের অন্তর্ভুক্ত। অন্যভাবে বলা যায়, যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদের উল্লেখযোগ্য ব্যবহারের মাধ্যমে যেসব সেবামূলক কর্ম সম্পাদিত হয়, অর্থাৎ কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরের সেসব কর্মসেবাকে শিল্প বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, বাংলাদেশের সকল কাগজ কল বা সকল গার্মেন্টস কারখানাকে যথাক্রমে কাগজ শিল্প বা গার্মেন্টস শিল্প হিসেবে অভিহিত করা যায়। শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিব বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস। উৎপন্ন দ্রব্যের প্রকৃতি অনুযায়ী বাংলাদেশের শিল্প খাত 3 ভাগে বিভক্ত, যথা ভোগ্যপণ্যের শিল্প, মধ্যবর্তী পণ্যের শিল্প, মূলধন দ্রব্যের শিল্প। শিল্পনীতি 2005 এর আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, যথা বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প। শিল্পনীতি 2010 এর আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে 9 ভাগে ভাগ করা যায়, যথা বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির শিল্প, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, অগ্রাধিকার শিল্প এবং নিয়ন্ত্রিত শিল্প। দেশের শিল্পায়নের গতিকে বেগবান করতে জাতীয় শিল্পনীতি 2016 ঘোষণা করা হয়েছে। আর শিল্পনীতি 2016 অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। আর সে 12টি শিল্প হচ্ছে শিল্পনীতি 2016 অনুযায়ী বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির শিল্প, হস্ত ও কারুশিল্প, হাইটেক শিল্প, সৃজনশীল শিল্প, সংরক্ষিত শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প,
অগ্রাধিকার শিল্প এবং নিয়ন্ত্রিত শিল্প। শিক্ষার্থীরা, এখন আমরা শিল্পনীতি 2016 অনুযায়ী এই 12 প্রকার শিল্প সম্পর্কে একটু বিস্তারিত জানব। প্রথমে আমরা জেনে নিই শিল্পনীতি 2016 অনুযায়ী বৃহৎ শিল্প বলতে কি বোঝায়। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 50 কোটি টাকার অধিক কিংবা তৈরি পোশাক বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান ব্যতীত যেসব শিল্প প্রতিষ্ঠানে 300 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। তাহলে যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য 50 কোটি টাকার অধিক এবং পোশাক বা শ্রমঘন শিল্প ব্যতীত যেসব শিল্প প্রতিষ্ঠানে 300 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে, শিল্পনীতি 2016 অনুযায়ী সেই ধরনের শিল্পকে বলে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ শিল্প। আর যে সকল তৈরি পোশাক বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকের সংখ্যা 1000 জনের অধিক, কেবল সেই সকল তৈরি পোশাক শিল্প বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হবে। আর সেবা শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 30 কোটি টাকার অধিক কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 120 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। মাঝারি শিল্প। শিল্পনীতি 2016 অনুযায়ী ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সে সকল শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 15 কোটি টাকার অধিক এবং অনধিক 50 কোটি টাকা, অর্থাৎ যে সকল শিল্পে 15 কোটি টাকার অধিক মূলধন থাকবে কিন্তু অনধিক 50 কোটি টাকা মূলধন থাকবে, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 121 থেকে 300 জন শ্রমিক নিয়োজিত রয়েছে, তখন সেই শিল্পকে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে মাঝারি শিল্প বলে শিল্পনীতি 2016 অনুযায়ী। তবে তৈরি পোশাক শিল্প বা তৈরি পোশাক প্রতিষ্ঠান বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ 1000 জন থাকবে। সেবা শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 51 থেকে 120 জন শ্রমিক কাজ করে। ক্ষুদ্র শিল্প। শিল্পনীতি 2016 অনুযায়ী ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 31 থেকে 120 জন শ্রমিক কাজ করে। শিল্পনীতি 2016 অনুযায়ী সেবা শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 16 থেকে 50 জন শ্রমিক কাজ করে। মাইক্রো শিল্প বা মাইক্রো ইন্ডাস্ট্রি বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা, কিংবা যেসব প্রতিষ্ঠানে 16 থেকে 30 জন শ্রমিক বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে।
শিল্পনীতি 2016 অনুযায়ী সেবা শিল্পের ক্ষেত্রে মাইক্রোশিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকার নিচে, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে সর্বোচ্চ 15 জন শ্রমিক কাজ করে। কুটির শিল্প, কুটির শিল্প বা কটেজ ইন্ডাস্ট্রি বলতে পরিবারের সদস্যদের প্রাধান্যভুক্ত সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকার নিচে এবং যা পারিবারিক সদস্যসহ অন্যান্য সদস্য সমন্বয়ে গঠিত এবং সর্বোচ্চ জনবল 15 জনের অধিক নয়। তাহলে শিল্পনীতি 2016 অনুযায়ী কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্যভুক্ত শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে এবং সেই শিল্প প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকার নিচে থাকবে এবং পারিবারিক সদস্যসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত হবে এবং সর্বোচ্চ জনবল থাকবে কুটির শিল্পে 15 জনের অধিক নয়, অর্থাৎ 15 জনের কম শিক্ষার্থীরা। হাইটেক শিল্প, শিল্পনীতি 2016 অনুযায়ী হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব এবং আইটি বা আইটিইএস বা জীব প্রযুক্তি বা গবেষণা ও উন্নয়ন নির্ভর শিল্পকে বোঝাবে। হস্ত ও কারুশিল্প, হস্ত ও কারুশিল্প বলতে কারুশিল্পীর শৈল্পিক মনন ও শ্রমের ব্যাপক ব্যবহার বা বংশ পরম্পরায় প্রাপ্ত মেধা, দক্ষতা ও কলাকৌশলের মাধ্যমে অথবা সৃজনশীল ব্যক্তি প্রশিক্ষণ গ্রহণ করে প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এবং সময়ের পরিবর্তনশীলতাকে সমন্বয় করে নান্দনিক ও ব্যবহারিক যে পণ্য উৎপাদন করে তাকে হস্ত ও কারুশিল্প বলে। সৃজনশীল শিল্প, শিক্ষার্থীরা সৃজনশীল শিল্প বলতে সৃজনশীল শিল্প বলতে সে সমস্ত শিল্পকে বোঝায় যা শৈল্পিক মনন ও উদ্ভাবনী মেধা, দক্ষতা ও কলাকৌশল অথবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নান্দনিক ও সৃষ্টিশীল পণ্য উৎপাদনে সহায়তা করে। সৃজনশীল শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাডভার্টাইজিং, স্থাপত্য, আর্ট অ্যান্ড অ্যান্টিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ফিল্ম অ্যান্ড ভিডিও, ইন্টারেক্টিভ লেজার সফটওয়্যার, মিউজিক, পারফর্মিং আর্ট, পাবলিশিং, সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার ও মিডিয়া অনুষ্ঠান ইত্যাদি। সংরক্ষিত শিল্প, সংরক্ষিত শিল্প হচ্ছে সরকারি নির্দেশের মাধ্যমে যে সকল শিল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল হিসাবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত সেসব শিল্পকে সংরক্ষিত শিল্প হিসেবে চিহ্নিত করা হবে। সংরক্ষিত শিল্প খাতের উদাহরণ হচ্ছে অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি, পারমাণবিক শক্তি, সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল ইত্যাদি। উচ্চ অগ্রাধিকার শিল্প, শিক্ষার্থীরা উচ্চ অগ্রাধিকার শিল্প বলতে সে সমস্ত শিল্পকে বোঝাবে যে সমস্ত শিল্পের দ্রুত প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই খাত থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয় অর্জন করা সম্ভব হবে। উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে এই শ্রেণীর শিল্প খাত সরকারের সুযোগ সুবিধার প্রাপ্যতায় প্রাধান্য পাবে। উচ্চ অগ্রাধিকার শিল্পের উদাহরণ হচ্ছে শিক্ষার্থীরা কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, তৈরি পোশাক শিল্প, আইসিটি বা সফটওয়্যার শিল্প, ঔষধ শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, পাট ও পাটজাত শিল্প ইত্যাদি। অগ্রাধিকার শিল্প, অগ্রাধিকার শিল্প বলতে সে সমস্ত শিল্প গণ্য হবে যে শিল্পগুলো বিকাশমান এবং ক্রমবর্ধমানভাবে দেশের সামগ্রিক রপ্তানিতে অবদান রাখার সম্ভাবনা রয়েছে।
যেমন প্লাস্টিক শিল্প, বৈদেশিক কর্মসংস্থান, জাহাজ নির্মাণ শিল্প, পর্যটন শিল্প, হিমায়িত মৎস্য শিল্প, হোম টেক্সটাইল সামগ্রী শিল্প, ভেষজ ঔষধ শিল্প, হাসপাতাল ও ক্লিনিক, হস্ত ও কারুশিল্প, বীজ শিল্প, জুয়েলারি, খেলনা, আসবাবপত্র শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদি। নিয়ন্ত্রিত শিল্প। নিয়ন্ত্রিত শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষার্থীরা যন্ত্রচালিত ট্রলার যুগে গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্প, বেসরকারি খাতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শিল্প, বেসরকারি খাতে ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাকৃতিক গ্যাস বা তেল অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহ শিল্প, স্যাটেলাইট চ্যানেল, কার্গো বা যাত্রী পরিবহন বিমান, সমুদ্রগামী জাহাজ চলাচল, গভীর সমুদ্র বন্দর স্থাপন, রাসায়নিক সার উৎপাদনকারী শিল্প ইত্যাদি। রপ্তানিমুখী শিল্প। শিক্ষার্থীরা এখন আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রপ্তানিমুখী শিল্প বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। রপ্তানিমুখী শিল্প বলতে কি বোঝায়? দেশে উৎপাদিত পণ্য সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানি করার জন্য যে শিল্প গড়ে ওঠে তাকে রপ্তানিমুখী শিল্প বলা হয়। অর্থাৎ যেসব দ্রব্যের বৈদেশিক চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকেই রপ্তানিমুখী শিল্প বলা হয়। বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পগুলো হচ্ছে পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প ইত্যাদি। রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব। শিক্ষার্থীরা আমি সংক্ষিপ্ত আকারে এখানে তোমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছি, তোমরা বই থেকে সুন্দর করে গুছিয়ে লিখবে বিষয়গুলো। রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব আমি পয়েন্টসগুলো বলে দিচ্ছি, তোমরা বিস্তারিত দেখে নেবে। উৎপাদনের বিশেষায়ন হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, দেশীয় শিল্পের প্রসার হবে, দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার হবে, উদ্যোক্তা ও শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, বৈদেশিক মুদ্রা অর্জন, মূলধনী দ্রব্য আমদানি, কৃষির আধুনিকায়ন, বৈদেশিক ঋণ পরিশোধ, মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন, দেশের মর্যাদা বৃদ্ধি। শিক্ষার্থীরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যাকে সংক্ষেপে বলে পিপিপি। পাবলিকের পি, প্রাইভেটের পি এবং পার্টনারশিপের পি নিয়ে হলো পিপিপি। প্রথমে আমরা জেনে নিই সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কি বোঝায়। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বা যৌথ মালিকানায় কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড বা উৎপাদন প্রতিষ্ঠান স্থাপিত, পরিচালিত, সম্প্রসারণ, রক্ষণাবেক্ষণ এবং উক্ত প্রতিষ্ঠান হতে আয় প্রবাহ নিশ্চিতকরণের কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সংক্ষেপে পিপিপি বলে। এই কার্যক্রমের বৈশিষ্ট্য। সরকারি বেসরকারি অংশীদারিত্বের কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যেমন পিপিপি এর মাধ্যমে বৃহৎ টেকসই অবকাঠামো নির্মাণ, যৌথভাবে বিনিয়োগ ঝুঁকি বহন, দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন, সরকারি বেসরকারি যৌথ প্রক্রিয়ায় পণ্য ও সেবার দাম নির্ধারণ, নির্ধারিত চার্জ প্রদানের মাধ্যমে সেবা গ্রহণ, চার্জ বৃদ্ধির জন্য অংশীদারদের যৌথ সিদ্ধান্ত প্রয়োজন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করা। শিল্পনীতি 2010-এ যে সকল খাতকে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের আওতায় আনা হয়েছে সেগুলো হলো সড়ক, রেল, বিমান, নৌ যোগাযোগ ও বন্দর উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতের টেকসই উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পর্যটন খাত উন্নয়ন, শিল্প পার্ক নির্মাণ ও শিল্পায়ন, আবাসন খাতের প্রসারণ, গ্যাস ও খনিজ সম্পদ আহরণ। শিক্ষার্থীরা এখন যে আমরা মূল বিষয়টা আলোচনা করব তা হচ্ছে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে শিল্পায়নে সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ।
শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এই বিষয়টা একটু বিস্তারিতই লিখে দিয়েছি, তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। সরকারি বেসরকারি অংশীদারিত্বে শিল্পায়নের সরকারের নীতির যথার্থতা সমূহ হচ্ছে: ব্যাপক পুঁজির সরবরাহ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের দ্রুত উন্নয়ন সাধনে ব্যাপক পুঁজির প্রয়োজন রয়েছে, যা এককভাবে সরকার বা বৈদেশিক ঋণ গ্রহণের মাধ্যমে সম্পাদন করা দুরূহ। এছাড়া বৈদেশিক ঋণ বেশিরভাগ ক্ষেত্রে কঠিন শর্তযুক্ত, ঢালাওভাবে গ্রহণ সমীচীন নয় বা পাওয়াও যায় না। এরূপ প্রেক্ষাপটে সরকারের পিপিপি উদ্যোগ যথার্থ বলা যায়। 2. ভৌত অবকাঠামোর টেকসই উন্নয়ন। দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ভৌত অবকাঠামোর উন্নয়ন, বিশেষ করে যাতায়াত ও যোগাযোগ খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যাপক এবং স্থায়ী উন্নয়নের মাধ্যমে অর্থনীতির অপরাপর খাতসমূহ দ্রুত সমৃদ্ধি লাভ করবে, উন্নয়নের ভিত মজবুত হবে। দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ। স্থায়ী এবং নির্ভরযোগ্য উন্নয়ন সাধনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রকল্পের যৌক্তিকতা যথেষ্ট গুরুত্ব বহন করে। এরূপ প্রকল্প সরকার পিপিপি খাতে হস্তান্তর করে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা। যেহেতু এরূপ শিল্পে বেসরকারি উদ্যোগ, তদারকি, ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো কার্যকর থাকে, তাই সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় পরিচালিত প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে। পিপিপি এর আওতায় প্রতিষ্ঠিত প্রকল্পে যথাযথ তদারকির স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে বিধায় প্রকল্প ব্যয় ন্যূনতম হয়। সেবা খাতের প্রসারণ। পিপিপি এর মাধ্যমে ভৌত অবকাঠামো খাত মজবুতভাবে বিকশিত হলে এর ফলে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমাসহ প্রভৃতি সেবা খাতের প্রসারণ ঘটে। বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি। সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে অর্থাৎ পিপিপি এর মাধ্যমে অবকাঠামো নির্মাণ শিল্পায়ন হলে পরিবহন ব্যয় থেকে শুরু করে উন্নত কাঁচামাল সংগ্রহ, মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বিপণনে উদ্যোক্তাদের দক্ষতা ক্রমাগত বৃদ্ধি পায়। এর মাধ্যমে শক্তিশালী বেসরকারি খাতের সৃষ্টি হয়। যৌক্তিক পণ্য ও সেবার দাম নির্ধারণ। পিপিপি বা সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় উৎপাদিত প্রতিষ্ঠানের পণ্য ও সেবার দাম পূর্বে চুক্তির মাধ্যমে স্থিরকৃত বা নির্ধারিত। এরূপ দাম যে কোনো সময় পরিবর্তন করা যায় না, ফলে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকে। কর্মসংস্থান। সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় বা পিপিপি এর আওতায় প্রতিষ্ঠিত বিনিয়োগ কর্মকাণ্ড প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশে বেকারত্বের হার হ্রাস পায়। মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান। বিনিয়োগ ক্ষেত্রে পিপিপি বাস্তবায়ন হলে কর্মসংস্থান, উৎপাদন, আয় বৃদ্ধি পায়, ফলে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। সরকারের পৃষ্ঠপোষকতা। পিপিপি এর বা সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় প্রতিষ্ঠিত বিনিয়োগ ক্ষেত্রসমূহে সরকারের পৃষ্ঠপোষকতা থাকে। এর ফলে বিনিয়োগ বান্ধব পরিবেশ শক্তিশালী হয়, বাজারে একচেটিয়া প্রভাব হ্রাস পায়। অর্থনৈতিক উন্নয়ন। সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় বা পিপিপি এর আওতায় দেশে বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সূচিত হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসের যে আলোচ্য বিষয়গুলো ছিল, যেমন শিল্পের শ্রেণীবিন্যাস, রপ্তানিমুখী শিল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্পায়নে সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ, এই টপিকস 3টি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে দিক নির্দেশনা দিলাম, আমি আশা করছি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 4 গুছিয়ে লিখতে পারবে।
আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে ধন্যবাদ।